শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না কমিশন, বললেন সিইসি। নির্বাচন বিলম্বিত হলে চক্রান্ত আরও বাড়বে, আশঙ্কা বিএনপি। এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলছে সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর প্রকাশ পাওয়া হবে মনোনীতদের নাম। জুলাই অভ্যুত্থানে হতাহতদের সন্তানদের স্কুলে ভর্তিতে ৫% কোটা রেখে প্রজ্ঞাপন। প্রতিষ্ঠান প্রধানদের আদেশ বাস্তবায়নের নির্দেশ। এবং প্রথম রমজানে জমজমাট পুরান ঢাকার ইফতার বাজার। বরাবরের মতোই চাহিদার শীর্ষে বড় বাপের পোলা। বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে উল্লেখ করে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। এখানে ব্যর্থ হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনে আয়োজিত আলোচনায় সিইসি বলেন, নিজ দলকে দেশপ্রেমের একমাত্র ধারক মনে করাটা কোনো দলের জন্য সমীচীন হবে না। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনে ছিল 2 ধাপের আয়োজন। প্রথমে বেলুন উড়িয়ে ও র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনটি, পরে আলোচনা সভা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করেন সিইসি। নিজেদের বক্তব্যে কমিশনাররা তুলে ধরেন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেয়া নানা উদ্যোগের তথ্য। 1.5% অফ দ্য ভোটার অলমোস্ট এরা এই ভোটার তালিকায় থেকে গেছিল। এদের কারণেই অনেক সময় আমরা ভুয়া ভোটার তালিকা, বায়বীয় ভোটার তালিকা ইত্যাদি শব্দ শুনতে হয়েছে আমাদেরকে। এবং আপনি কৌতুক করে অনেকে বলেছেন যে মৃত লোক ভোট দিতে আসে, বাড়িতে আসে না। কেউ অমুকের কথায় বলেছি, অমুক প্রভাবিত হয়ে করেছি, এই কথা বলে দায় এড়াতে পারেন না। গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দলগুলো বিধিবিধান মেনে চলবে এমন নিশ্চয়তা নিতে ঐক্যমত্য কমিশনকে পরামর্শ দেন সিইসি। বলেন, দলগুলোর বিপরীতমুখী বক্তব্য ইতিবাচক। আমাদের এরকম অনেকে আছে মনে করে যে আমার দলটাই কারি দেশপ্রেমী, আর কোনো দল দেশপ্রেম নাই। এই কথাটা ঠিক না। একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। জনগণের প্রত্যাশার সঙ্গে কমিশন প্রতারণা করবে না বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেন নাসির উদ্দিন। যদি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত না হয় বা কোনো ক্রমে যদি আমরা পিছলে যাই, তাহলে কিন্তু এত লোকের যাত্রাহুতি বা যারা আহত হলো তাদের যে অবদান, এটাকে ইগনোর করা হবে, এদের সাথে বিট্রে করা হবে। সো উই ক্যানট অ্যালাউ ইট টু হ্যাপেন। ব্যক্তি, দল ও দেশের জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং মঙ্গল বয়ে আনে না, তা প্রমাণ হয়েছে বলে স্মরণ করিয়ে দেন তিনি। ইতিহাস সাক্ষ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বিত হলে চক্রান্ত আরও বাড়বে বলে আশঙ্কা জানিয়ে দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা স্বীকৃত গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছেন, তাই যে কোনো মূল্যে তার বিচার করতে হবে। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। কথা বলছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ বিশিষ্টজনেরা। বিএনপি নেতারা বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নির্বাচনের বিকল্প নেই। এখন পর্যন্ত কি এই সরকার সে 31 দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন? একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে প্রশাসন, আইন বিচার বিভাগ কবজা করে দেশে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। প্রশাসন, বিচার বিভাগ এবং আইন বিভাগের
সম্পূর্ণ কর্তৃত্ব যখন কোনো একটা ব্যক্তির হাতে ঘুরিয়ে ফিরিয়ে চলে যায়, তখন সেই দেশে নৈরাজ্য হয়, সেই দেশ একদলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয়। জুলাই আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি। প্রতিনিধিত্বশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলেও মত দেন বিএনপির এই নেতা। নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, অতীতে র্যাবের মতো প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে, যা এবার হবে না। সকালে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, স্বাধীনতা পুরস্কারের মনোনীতদের জন্য সুপারিশ প্রথমে যাবে উপদেষ্টা পরিষদে, তারপর প্রকাশ হবে না। নাসির উদ্দিনের প্রতিবেদন। দেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি স্বাধীনতা পদক পুরস্কার চলতি বছর এর মনোনয়ন চূড়ান্তে কাজ শুরু করেছে সরকার। এ নিয়ে সচিবালয়ে সভা করে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, জীবনভর অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এর তালিকা উপদেষ্টা পরিষদে গৃহীত হওয়ার পর নাম প্রকাশ করা হবে। এটা উপদেষ্টা পরিষদে গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা যাবে না। আমরা তো এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কারগুলো দিতে পারছি, কিন্তু দেখেই যেন মনে হয় এই পুরস্কারগুলো অনন্যধর্মী। অন্য কোনো বছর এই ধরনের পুরস্কার দেওয়া হয় না, এবং এর আগেও দেওয়া হয়নি, পরেও দেওয়া হবে কিনা আমি জানি না। কমিটির সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এবার অন্তত বিতর্কিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কার পাবে না। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। এবছর 10 জনের কম ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। 10 জনের কম, যা সেটুকু বললাম। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 9 এপ্রিলের মধ্যে দাখিল করা হবে। শুনানি শেষে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে পৃথকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল হবে চলতি মাসের মধ্যেই। তিনি বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডে গ্রেপ্তার রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, SI আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আগামী 9 এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হবে 8 মে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির দিন আগামীকাল নির্ধারণ করেছেন আদালত। এদিকে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিক শপথ নিয়েছেন PSCর নতুন 7 সদস্য। কাজী পাপ্পুর রিপোর্ট।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনীর বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হবে ৮ মে। কার্যতালিকায় থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মামলার রায় পুনর্বিবেচনার আবেদন পিছিয়ে দেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ২০১১ সালে রায় দেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। পিছিয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি। ২০১৮ সালের ২৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের ২৭ নভেম্বর এই মামলায় খালেদা জিয়া ও অন্য দুইজনকে খালাস দেন হাইকোর্ট। গত ২৭ ফেব্রুয়ারি এই আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য ২ মার্চ দিন ঠিক করেন আপিল বিভাগ। আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন নতুন নিয়োগপ্রাপ্ত পিএসসির ৭ সদস্য। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই নিয়ে চেয়ারম্যান সহ পিএসসির মোট সদস্য হলেন ১৬ জন। এদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে সোমবার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। বিশ্বের মুসলমানদের সাথে একই দিনে রোজা পালন ও ঈদ উদযাপন নিয়ে আলোচনা করতে ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বাংলাদেশের রমজানের প্রথম দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নতুন রাজনৈতিক দলের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন। আপনার সেই স্লোগান দুটির সম্বন্ধে একটু সাবধান থাকবেন। আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে, সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই। আপনারা বুঝেছেন কি জানি না। একটা বিশেষ উচিত ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে, দয়া করে আপনারা খেয়াল রাখবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাতৃভূমি আল্লাহর রহমত কামনা করেন। প্রথম রমজানের এই দিনে আমরা আল্লাহর দরবারে আবারও হাত তুলি। আসুন আল্লাহর দরবারে হাত তুলে আমরা নিজেদের জন্য, নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, এখানে আমাদের এতিম বন্ধু যারা এসেছে, তারা যেই আপনজনকে হারিয়েছেন, তাদের সকলের জন্য হাত তুলে আল্লাহর দরবারে আমরা দোয়া চাই। প্রিয় মাতৃভূমি, যেটি আমাদের প্রথম এবং যেটি আমাদের শেষ ঠিকানা, সেই মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন, যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ, এই দেশের প্রতিটা মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি। বিশ্বের মুসলমানদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলামা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। পরে দেশ জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। খেদমত করতে পারে সেই তৌফিক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ শাসনামলে দেশের আলেম ওলামাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, সে সময় চোর, খুনি ও লুটেরাদের বাইরে রেখে আলেমদের দিয়ে জেলখানা পূর্ণ করা হতো। প্রথম রমজানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে মিরপুর ১৪ নম্বরে একটি হোটেলে আলেম ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। কাউকে নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বানও জানান জামায়াত আমির। 15.5 বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন 5 আগস্ট হলো, আপনারা সাক্ষী। এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিশেষ সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করছে।
আইন কানুন নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসে। প্রথম রমজানেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার ছিল জমজমাট। দুপুরের পর থেকে শাহী মসজিদের সামনে নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। তবে বড় বাপের পোলাই খায় এর চাহিদা সবচেয়ে বেশি। বাড়তি দামের অভিযোগ ছিল ক্রেতার কণ্ঠে। মনিরুল ইসলামের রিপোর্ট। চকবাজার শাহী মসজিদের গলিতে ঢুকতেই বিক্রেতাদের হাকডাক। নানান রকম সামগ্রী নিয়ে ক্রেতা টানার এই দৃশ্য খুবই চেনা। দুপুর গড়াতে এখানে ছুটে আসেন হাজারো ক্রেতা। চকবাজারের সবচেয়ে আকর্ষণীয় উপকরণ বড় বাপের পোলাই খায়। ক্রেতা জানাতেন গণমাধ্যম কর্মীরাও ঘিরে ধরেছে ঐতিহ্যবাহী এই সামগ্রীর দোকানে। দোকানিরও কথা বলার ফুসরত নেই। ইফতারের 1 ঘন্টা আগেই শেষ বড় বাপের পোলাই খায়। বড় বাপের পোলা আমাদেরই, 2টা চকবাজারে 2টা শাখা, এটা ফার্স্ট কাউন্টার, এটা সেকেন্ড। পুরান ঢাকার আশপাশের অনেক মানুষের ইচ্ছে প্রথম রোজার ইফতারিটা যেন হয় চকবাজারের। তবে গতবারের চেয়ে এবারে দাম বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। আর দামটা একটু বেশি লাগতেছে। আসছি দেখি আজকে পয়লা রমজান তো সব টাটকায় লেগাইছি। গতবার যেরকম ছিল এখন এরকমই আছে। পুরান ঐতিহ্য সবসময় করে আসি, এখনো করছি। এখানে অনেক নানা রকম ইফতার হয়েছে, দেখে অনেক ভালো লাগছে। তবে পেঁয়াজু, আলুর চপ ও বেগুনির মতো ভাজা পোড়া সামগ্রীর দাম আগের মতোই রয়েছে। আগের মতোই দাম। প্রথম দিনে বিক্রির পরিমাণ নিয়ে খুশি বিক্রেতারা। সামনের দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন তারা। আজকে শুরুর দিনে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি সম্পূর্ণ মাস খুব ভালোভাবে বিজনেস করতে পারবো। অনেক সারা পাচ্ছি, অনেক কাস্টমার প্রচুর ভিড় করতেছে। বিভিন্ন ধরনের আইটেম হয়েছে, মানুষ আনন্দ সহিতে কিনতেছে। খাসি গরু, খাসির কাবাব আছে 1600 টাকা কেজি, গরুটা হচ্ছে 1200 টাকা কেজি। এখানে মুরগির রোজ 400 টাকা পিস, 300 টাকা, ছোট বড় আছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে ইফতার সামগ্রীর বিভিন্ন পদের দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রথম রোজাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে গণ ইফতারের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু করে সংগঠনটি। এ সময় সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ইচ্ছা থাকলেও লেজুর ভিত্তিক কিছু সংগঠনের বাধায় দীর্ঘ 15 বছর এ অনুষ্ঠান করতে পারেননি তারা। গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে হামদ, নাত ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় গণ ইফতার কর্মসূচি। সাস্টে ইফতার পার্টি বন্ধর কথা বলে, একই সাথে কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী খুনি হাসিনা সেও কিন্তু ইফতারের বিরুদ্ধে কথা বলে। পহেলা রমজান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু আমরা গণ ইফতার কর্মসূচি পালন করি, তো তারই সিলসিলা হিসেবে আমরা এবারও সেটি পালন করছি। আর আমরা যে নতুন ছাত্র সংগঠন এনেছি, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে মধ্যমপন্থী ছাত্র রাজনীতির কথা বলছে, সেখানে আমরা একই সাথে মাল্টিকালচারাল প্র্যাকটিসের কথা বলছি। তো মাল্টিকালচারাল প্র্যাকটিসের অংশ হিসেবে আমাদের আজকের এই ইফতারের আয়োজন। উচ্চশিক্ষার সুযোগ, কমিউনিটি মেডিকেলে নিয়োগ সহ 4 দফা দাবির বাস্তবায়ন চায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক আহমদুল্লাহ মনসুর জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস দেয়া হয়েছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। গৃহস্থালী পণ্যে রপ্তানি বাড়াতে চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে চুক্তি করেছে আরএফএল গ্রুপ। রাজধানীর একটি হোটেলে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল এবং হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিশ্ববাজারে আরএফএল এর প্লাস্টিক গৃহস্থালী পণ্য আরও বিস্তৃত করা সহ রপ্তানি বাড়াতে প্রায় 200 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে প্রাণ আরএফএল। নিজস্ব অর্থ এবং ব্যাংক ঋণের মাধ্যমে এ অর্থ সংস্থান করা হবে। বাংলালিংকের AI নির্ভর প্রোডাক্টিভিটি টুলস সমৃদ্ধ অনন্য লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্য সচেতন তরুণদের জন্য রাইজ নিয়ন রান আয়োজন করে। দেশের প্রথমবারের মতো এই আয়োজনটি ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডকে গতি, সঙ্গীত ও আত্ম উপলব্ধির এক প্রাণবন্ত অঙ্গনে পরিণত করে, যেখানে দেশের তরুণরা স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা পান। আয়োজনে আরও ছিল রাইজ এক্সপিরিয়েন্স জোন, যেখানে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডের ডিজিটাল লাইফস্টাইল অফার সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান। দেশের বাইরের খবর,
যুক্তরাষ্ট্রের কাছে অপদস্থ হওয়ার ঘটনায় যখন বিশ্ব জুড়ে তোলপাড় চলছে, তখন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ড ও পর্তুগাল সহ ইউরোপীয় মিত্ররা। এদিকে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। অন্যদিকে জেলেনস্কির অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধন করতে হবে বলে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট নেটো। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে শুক্রবার ব্যর্থ বৈঠকের পর আলোচনার শীর্ষে রয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। আমেরিকার ছ্যাঁকা খেয়ে এবার ব্রিটেনে উপস্থিত হয়েছেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। এ সময় বিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষা খাতে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দিতে চুক্তি করে ব্রিটেন। ইউক্রেনের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস। সার্বভৌমত্বের পাশাপাশি ইউক্রেন আন্তর্জাতিক আইনের শাসনের জন্য লড়াই করছেন বলে জানিয়েছেন তারা। এদিকে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। ইউক্রেন কখনোই সামরিক শক্তির অবস্থান থেকে আলোচনার জন্য যথেষ্ট শক্তিশালী নয় বলে উল্লেখ করে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে কয়েকশো মানুষ ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে সমবেত হন। এই সময় ওভাল অফিসে ঘটে যাওয়া তীব্র বাদানুবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। অন্যদিকে জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধন করতে হবে বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে ফুটবল। দ্বিতীয় প্রীতি ম্যাচে রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামছে বাংলাদেশ নারী দল। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে 3-1 গোলে হারে আফিদার নেতৃত্বে থাকা দল। তবে আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন তারা। সাব জয়ী 18 ফুটবলার ছাড়াই আরব আমিরাত সফরে গেছে বাংলাদেশ নারী দল। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না কমিশন, বললেন সিইসি। নির্বাচন বিলম্বিত হলে চক্রান্ত আরও বাড়বে, আশঙ্কা বিএনপি। এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলছে সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর প্রকাশ হবে মনোনীতদের নাম। জুলাই অভ্যুত্থানে হতাহতদের সন্তানদের স্কুলে ভর্তিতে 5% কোটা রেখে প্রজ্ঞাপন। প্রতিষ্ঠান প্রধানদের আদেশ বাস্তবায়নের নির্দেশ। এবং প্রথম রমজানেই জমজমাট পুরান ঢাকার ইফতার বাজার। বরাবরের মতো চাহিদার শীর্ষে বড় বাপের পোলা, বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে